আজকের গল্প সারিকা হোসাইন রচিত চেকমেট। ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ, থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়তে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও, সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যের পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও 9 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারংবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতেও শুনশান নিস্তব্ধ পিচঢালা রাস্তার বুক ছেড়ে সাঁই সাঁই গতিতে এগিয়ে চলেছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ। জানা অজানা ভয় মাথাবে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে কিনা কে জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেবার পরেও তার পিছেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝে আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী 2 হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সমানেই। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘোরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সাইম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন। আর একটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই, আর তারা যেই রাস্তা ধরে ছুটে চলেছে এখান থেকে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্যে রুনা গুঙিয়ে বলে উঠল, ওকে বোধহয় আর পৃথিবীর আলো দেখাতে পারলাম না, আমাকে মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেন সহ্য করার বৃথা চেষ্টা করল রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচামাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুর হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয় কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সাইম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো, কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো বুলিতে শুধালো, ভাই কি তোমাকে আবার লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথার প্রত্যুত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারপাশ নিকষ আধারে ছাওয়া, সব কিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চারে কোনো উচ্ছ্বাস কাজ করল না তার, উল্টো ভয় সিটিয়ে বলল, পাপ্পা ভয় করছে। সাইম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন, কিন্তু তার বলা হলো না। কেউ কিছু বুঝে উঠবার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যাকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ বড়ই গাছের সাথে আটকে রইল।
রুনা আর কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাচে সায়েম রিয়াজের চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করল। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুক এফোর এফোর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সব কিছু। বহু কষ্টে একবার পেছনে তাকালো সায়েম রিয়াজি। রুনার হাতে এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সায়েম রিয়াজির। হাত দিয়ে বুকে বেঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলালো না। ট্রাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উঠে দিল গাড়ির ভেতরে। সবাই কেল্লাফতে। একবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না? বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরও খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সায়েম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রু। মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুনা। সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সব কিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সায়েম রিয়াজিকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সব কিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে, আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17-র দোরগোড়ায়। শরীরে বয়ঃসন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো টুপুরিশি বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচ ঢালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসেব মিলছে না। এমনটা তো হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়িকুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরও বাড়ল 2 ধাপ। ইতোমধ্যে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল, এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূরে নজর স্থির হলো কিশোরের। 1 পা 2 পা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনায় চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা আর একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না, জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকল কিশোর, বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসল। সব মানুষের কপালে তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়? নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেল। পায়ের গতি স্লো হলো কিশোরের। পেছনে ফিরে ভ্রু কুচকে সামনে এগিয়ে গাড়ির ভেতরে টর্চের আলো ফেলল পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে।
এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো, কিন্তু কিশোর আউজ শব্দ পর্যন্ত করল না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার, গায়ের সুতি ফ্রক চুয়ে চুয়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তে শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামল। এরপর পিছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটি ভয় অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিমশীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে, তাতেই এনে শুয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতির নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধহয় নিজের সবটা নিয়েও মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো কোনো কাজ বেঁধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9:20। ঝড়ের পর সব কিছু নিস্তব্ধ। চারপাশে রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবরই রাখেনি। আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দুতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝবয়সী এক ব্যক্তি। তার নাম সুভান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সবসময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোঁফ তার অভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি, সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। দুই আঙ্গুলে বাম পাশের গোঁফ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সরফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর দিল, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুভান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়না রাতুর ঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়। সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করল সরফরাজ। গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুভান গং আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে। কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সুভান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সুভান শেখ আর সরফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সরফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা। যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে।
সরফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে দুই হাতে টি শার্ট উঁচু করে ধরে ইতিউতি তাকাতে তাকাতে সরফরাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সরফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সরফরাজের পানে তাকিয়ে মিহি স্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সরফরাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে দুই কাঁধে হাত রেখে সরফরাজ নরম কণ্ঠে শুধালো, নাম কি তোমার? সরফরাজের অদ্ভুত সাদা আকাশে মিশেলে আইস ব্লু চোখের মণিতে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল মেয়েটি। এরপর অস্ফুট স্বরে বলল, রূপকথা। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সরফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুবিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভেবাচাকা খেল সরফরাজ। ব্যতিব্যস্ত হয়ে ভরাট ফ্যাসফ্যাসে গলায় শুধালো, কাঁদছ কেন? একটু আগেই না খাবার খেতে চাইলে? মাথা তুলল না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, আমি এসব খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সরফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না, আর মেয়ে মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করাও সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সরফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও ওই খাবারের নাম জানে না। তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে। খুবই সুস্বাদু আর ইয়াম্মি। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সরফরাজকে মনের কথা বোঝাতে না পেরে আর ওখানে কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সরফরাজ। ফিরল দীর্ঘ সময় পর, হাতে এক বাটি নুডলস। ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তেই অমায়িক হাসল। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়ায় মনোযোগ দিল। এদিকে সরফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা দেখে সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকুন মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রইসই জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটোও ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সরফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সরফরাজের ধারণাই ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনী আঙ্গুল দিয়ে ভ্রু কুঁচকে সরফরাজ আবারও জিজ্ঞাসা করল, তোমার বাবার নাম কি ছিল? এবার ঝটফট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সায়েম রিয়াজি, ক্যাপ্টেন সায়েম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সরফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নেবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কি না। রূপকথা খাওয়া শেষ হতেই সরফরাজ জিজ্ঞাসা করল, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই, সরল উত্তর রূপকথার। তপ্ত শ্বাস ফেলল সরফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়, প্রত্যেকটা রক্ত খেকো পিচাস। সুভানগণ ঠিকই বলেছে, রাস্তার বিড়ালও এখানে নিরাপদ নয়, যেখানে রূপকথা ছোট্ট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্তও ভাববে না কেউ।
চিন্তা ভাবনার কোনো সুরাহা না করতে পেরে সরফরাজ সতর্ক বাণী ছুড়ল। শুনো রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায়, তুমি কি রাক্ষস বধকারী রাজকুমার, ফেরি টেলের মতো? শুকনো হাসে সরফরাজ, কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুললেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলেছি? সরফরাজের কথায় ভীত হয়ে মাথা জাকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সরফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজার সিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবোচ্ছেন সুভান গং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না, সুভান গং জানাতেও চায় না। সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই, নজর লেগে যায়। আর তার কাছে কোলে যারা আছে তার মধ্যে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুভানের পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্তও ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুভান। একেবারে জীব যেন লকলক করছে। সুভানের মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুভান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে যে সাম্রাজ্য সুভান গড়েছে, এত সহজে তা কারো হাতে সদার্পণ করবে না সে। আর যদি করতেই হয় তবে সরফরাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক, এই সরফরাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সুভান গংয়ের কাছে সরফরাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সরফরাজও কোনো দিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুভান বিনা ভাবনায় সরফরাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়িবে কারো নামার শব্দে সম্বিত ফিরে পেলেন সুভান। মাথার ঝলমলে ঘাড়সম চুলগুলো ব্যাগব্রাশ করতে করতে নেমে আসছে সরফরাজ। কি ফর্সা গায়ের রং, একদম চোখ ধাঁধিয়ে যায়। চেহারা একদম রাজা জমিদারের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল। সুভান যখন তাকে রাস্তায় পেয়েছিল, পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো। চেহারায় ছিল আভিজাত্যের ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাইরে কেন বসেছিল সুভান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সরফরাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুভান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সেই দেখেনি সুভান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুভান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সরফরাজের বাপের বয়সে এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুভান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছিলেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সরফরাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনও নিশ্চিন্তে সরফরাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্বটাও ধীরে ধীরে সরফরাজের কাঁধে চাপাবেন। বয়স ছোট তাই অপেক্ষা। সরফরাজ যেদিন প্রাপ্তবয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সুভান। সুভানের ধ্যান ভাঙল সরফরাজের ভারী মোটা স্বরে। পোর্টে যাচ্ছি দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটি বলেই থামল সরফরাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে হিমশীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান, তাহলে কি হবে জানেন তো? রুটি চিবোনা ছেড়ে নির্লিপ্ত চোখে সরফরাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুভান। সরফরাজ আর একটু এগিয়ে এসে সুভানের টেবিলে 2 হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুলে নেব, সে যেই হোক না কেন। সুভান দীর্ঘশ্বাস ফেলে শুধালেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়।
গপ্পবাসর। গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। সুভানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফারাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাজার আশায় আমাকে ভরসাযোগ্য স্থান ভেবে ও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুভান। শেষ কথা সারফারাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুভান বেশ টের পেয়েছে। ছেলেটা সুযোগ পেলে কেমন এক হাত ঢুকিয়ে দেয়। সারফারাজের কথাটায় খুব খুব করে কেশে হজম করে নিল সুভান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দেবো আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফারাজ বলল, নয়তো আর কি কাজ, সব তো আমিই করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না? ছেলেটির মারপ্যাচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুভানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, ঠিক আছে, দেখে রাখবো। এবার যেখানে যাচ্ছিস সেখানে যা। কিন্তু নড়ল না সারফারাজ, ঠায় দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সুভান শুধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়, বড় লোকের বাচ্চা। এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামে না। তুইও তো বড় লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড নাজুক দাদাজান, পুরোটাই তাদের তুলতুলে মোলায়েম নরম। ওই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলদ্ধকরণ করা যায়? কথা বাড়ালেন না সুভান। পাঞ্জাবের পকেট হাতড়ে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, নেই, ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে। কপাল কুঁচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরও কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুভান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তখন তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসল সারফারাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সরফরাজদের মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাটাওয়ালা নাবিক একটাও আছে নাকি? প্রত্যুত্তর করলেন না সুভান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সরফরাজ নিজের কাজে যাবার আগে আর একবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখের ডগায়। সে যেন সিঁড়ির ধাপগুলোতে গুনে গুনে পা রাখে। আর মানিককে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সরফরাজ। সুভান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কিছুতেই ডর ভয় কিছুই নেই। শেষমেশ না জানি কোন অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধারে এসে ঘিরে ফেলল চারিপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সরফরাজ। এরপর কিছু খুঁজল। সরফরাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, কি লাগবে স্যার? সেলসম্যানের প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সরফরাজ। এরপর ইতস্তত করে বলল, বড় লোকের বাচ্চারা সকাল বিকেলের নাস্তায় কি খায়? সরফরাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো সেলসম্যান। এরপর জিজ্ঞাসা করল, বেবির বয়স? প্রথমে হাত, এরপর নিজের কোমরের নিচে নির্দেশ করলো সরফরাজ। এতটুকু। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, নিউট্রিশন আর আয়রনযুক্ত কিছু প্যাকেট জাতীয় খাবার এগিয়ে বলল, এগুলো। সরফরাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট বাচ্চা আর তার মায়ের উপর নজর গেল সরফরাজের।
বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেটস, চিপস, এইসব কিছুই। সেগুলো দেখে সরফরাজ নিজেও কিনল সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি, সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তাড়া ফুটে উঠল সরফরাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটল না রূপকথার। ছোট মনে ভুলে গেল সরফরাজের সতর্ক বাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেলল দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই, চারপাশ নীরব নিস্তব্ধ। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শোধালো, তুমি এভাবে হাঁটছ কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথা এখনো কোমরে দুই হাত গুজে পিটপিট করে লোকটির পানেই তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই। আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। সরফরাজের আনা চকলেট, আইসক্রিম দু হাতে মাখিয়ে খাটের উপর বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে রূপকথা। মেঝেতে বসে বসে সেই দৃশ্য দেখে খানিক হাসল সরফরাজ। এরপর আদরে কণ্ঠে বলল, মজা? তড়িৎ মাথা ঝাঁকালো রূপকথা। এরপর নিজের রাত খাওয়া একটা চকলেট সরফরাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ভোলানো হেসে বলল, খা। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল সরফরাজ। এরপর গলে পড়া চকলেটের উপর নজর বুলালো। কিছুক্ষণ আগেই এটা চেটে চেটে খেয়েছে রূপকথা। চকলেট ফেলে এবার রূপকথার পানে নজর দিল সরফরাজ। পুরো গাল মুখ মাখিয়ে খেয়েছে সে। মেয়েটির পুরো মুখশ্রী দেখে অদ্ভুত মায়া হলো সরফরাজের। হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরে যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো। তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথার তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সরফরাজ বলল, আমি চকলেট খাই না, তুমি খাও। চকলেট খেলে তাতে পোকা হয়। সরফরাজের কথায় ভ্রুকুচকে খাওয়া থামিয়ে রূপকথা বলল, তুমিও মাম্মার মতো মিথ্যা বলছো না? পাপ্পা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায়। আর কথা বাড়াল না সরফরাজ। কিছুক্ষণ উসখুস করে ধীর কণ্ঠে সরফরাজ বলল, আচ্ছা, তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না? হাতের চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙ্গুল চাটতে চাটতে রূপকথা বলল, লাগে তো। তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো? মাথা ঝাঁকালো রূপকথা। সে জানে। সরফরাজ অধীর হয়ে শুধালো, কোথায় আছে? খোলা জানালায় আঙ্গুল তাক করে ভাঙা কণ্ঠে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে। কথাটি বলেই জোরে কেঁদে উঠল। মেয়েটির কান্নায় সরফরাজ নিজেও ব্যথিত হলো। এরপর মেঝে থেকে উঠে গিয়ে রূপকথাকে কোলে তুলে নিয়ে বুকে জড়ালো। রূপকথা সরফরাজের গলা জড়িয়ে বলল, মাম্মার পেটে আমার ছোট ভাই ছিল। মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে। সরফরাজ সেই চোখের জল মুছে বলল, কেঁদো না রূপকথা, এখানে বড় বড় মনস্টার আছে। কান্নার শব্দ শুনে এখানে এসে তোমাকে খেয়ে নেবে। তখন তুমিও আকাশের তারা হয়ে যাবে। সরফরাজের কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা। এইটুকুন বয়সে তার জীবন গতিহীন, গন্তব্যহীন হয়েছে। তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়েও সে কিচ্ছুটিই জানে না। সরফরাজহীন তার যাবার কোনো জায়গাও নেই। কোনোদিন কোনো আত্মীয় স্বজনও দেখেনি সে, হয়তো নেই। তবে কোথায় যাবে সে? সরফরাজ নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে।
এভাবে বদ্ধ ঘরে মেয়েটিকে কতদিন বন্দি করে রাখবে সে? ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে, সেখানে একটা বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ রয়েছে। খারাপ উশৃঙ্খল ছেলে পেলে দিয়ে ভরা সুভানগঞ্জের হাভেলি। প্রত্যেকটা মানুষ এখানে নির্দয়, হৃদয়হীন। টাকা, ক্ষমতা আর শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেচে দিয়েছে সস্তা মূল্যে। দিনের বেলায় চুরি, ছিনতাই, খুন, আর রাতের বেলায় মাতাল হয়ে পুরো হাভেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায়। এখানে এমন নিকৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্টা মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অপকর্মে লিপ্ত হয়। এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ রাজকুমারীকে অবহেলায় ফেলে রাখতে পারে না সরফরাজ। কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে? সরফরাজের ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠল। আমার ঘুম পেয়েছে। নিজের ছোট সিঙ্গেল বিছানা ঝেড়ে ঝুড়ে সরফরাজ বালিশ পেতে বলল, ঘুমাও। এভাবে ঘুমাই না। তো কিভাবে ঘুমাও? গান গাও। এবার মহা ফ্যাসাদে পড়ল সরফরাজ। কি গান গাইবে সে? আর তার যেই গলা একদম ফাটা বাঁশের মতো গমগমে। এই বেসুরে গলায় গান গাইলে ঘুম আসার পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে। রূপকথাকে চুলে বিলি কেটে সরফরাজ বলল, আমি কোনো গান জানি না, চুল টেনে দিচ্ছি, ঘুমাও। কিন্তু নাছোড়বান্ধা রূপকথা, তার গান না শুনলে ঘুম হবে না। এবার নিজের কপাল চাপড় মারল সরফরাজ। এরপর কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীর গলায় গাইল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। গুনগুনিয়ে গান ধরতেই 2 মিনিটের ব্যবধানে ঘুমের রাজ্যে পাড়ি দিল রূপকথা। কিন্তু হৃদয় দগ্ধ হলো সরফরাজের। চেপে রাখা কান্নায় বুক ভার হয়ে গলা বিষিয়ে উঠল। নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর সুমধুর গলার ছড়া কেটে ঘুম আনানোর স্মৃতি মনে পড়তেই আকাশী চোখ দুটো রক্তবর্ণ হলো। নিভৃতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিখুঁত গাল বেয়ে। ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সরফরাজ। ব্যালকানির দিকে পা বাড়াতেই থেমে গেল। রূপকথা শক্ত হাতে তার শার্ট টেনে ধরে আছে। আলগোছে সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশে দৃষ্টি মেলল সরফরাজ। এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল, আমি আজও রাতে ঘুমাতে পারি না আম্মু। আমার কানে তোমার সুর বেজে ওঠে। মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছো। আমি এখনো তোমার স্পর্শ অনুভব করতে পারি। তুমি কোথায় আছো আম্মু? দেখো, তোমাকে ছাড়া তোমার রাজ ভালো নেই। কোথায় তোমাকে না খুঁজেছি আম্মু। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চেপে কেঁদে উঠল সরফরাজ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি চিন্তা করো না আম্মু, পাতাল থেকে হলেও তোমাকে তোমার ছেলে খুঁজে বের করবে। আমি জানি তুমি বেঁচে আছো, তুমি এখনো বেঁচে আছো। খুব সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে এলো সরফরাজ। রূপকথা বেঘরে ঘুমোচ্ছে। ছোট মানুষের ঘুম বোধ হয় একটু বেশি। সরফরাজ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। এরপর এক মগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল। স্নিগ্ধ মনোরম এই সকালবেলা সুভানগঞ্জ ছাদেই থাকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। 1 পা 2 পা করে সরফরাজ ছাদে উঠল। ছাদের এক কোণে পাতানো চেয়ারে টেবিলে দাবার গুটি সাজিয়ে নিজে নিজেই খেলে চলেছেন সুভান। আজকাল রাতে ঘুম হয় না তার। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায়, সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর উপর থেকেই। কিন্তু টাকার স্বাদ ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত এই রুচি দূর হয় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুভানগঞ্জের খেলা উপভোগ করল সরফরাজ। দাবা খেলা বেশ পছন্দ করেন সুভান। তার মতে যারা বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা। সুভানগঞ্জ নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন। এই বিষয়ে সরফরাজ তাচ্ছিল্য হাসে। যারা জ্ঞানী তারা কখনো নিজেকে জাহির করে না। সে যাই হোক, তার কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুভানের সামনে গিয়ে বসল সরফরাজ। খেলা ভালোই জমিয়েছেন সুভান, কিন্তু খেলার রুল ভঙ্গ করে খেলছেন তিনি।
নিজেকে জেতানোই যেন তার মুখ্য উদ্দেশ্য। কফির মগ রেখে সরফরাজ ঘোড়াগুটি হাতে তুলে নিল। এরপর 2 ঘর ডিঙিয়ে সুভান গঙের একটা গুটি খেয়ে ফেলল। আকস্মিক এমন আক্রমণে সুভান কপাল কুঁচকে ফেললেন। এরপর শুধালেন, কবে থেকে জানিস এই খেলা? বাঁকা হেসে সরফরাজ বলল, 8 বছর বয়স থেকে। তোর বাবা দাবা খেলতেন? মাথা ঝাঁকিয়ে আর একটা গুটি খেয়ে নিল সরফরাজ। এরপর উত্তর করল, সেরা দাবারও ছিলেন তিনি। আরও কিছু প্রশ্নের আগ্রহ প্রকাশ করলেন সুভান। এই ছেলে সম্পর্কে জানার ইচ্ছে তার বহুদিনের, কিন্তু সুযোগ দিল না সরফরাজ। সে তার গমগমে কণ্ঠে সুভানকে থামিয়ে বলে উঠল, খেলায় মনোযোগ দিন দাদাজান, আপনি হেরে যাচ্ছেন। কথাটা গায়ে লাগলো সুভানের। সে কখনো হারতে শেখেনি। জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার। হাঁটুর বয়সী এই ছেলের কাছে তো আরোই নয়। ধীরে ধীরে খেলা জমল। টান টান উত্তেজনা দুজনের মধ্যে। সাদা গুটি নিয়ে বেশ গর্ব সুভানের, কিন্তু সেই গর্ব খর্ব করল সরফরাজ। সুভানের রাজাকে চারপাশ থেকে ঘিরে ধরল সরফরাজ। সমস্ত পথ বদ্ধ। নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সুভানের বিধ্বস্ত চেহারা একবার পরখ করল সরফরাজ। এরপর স্মিত হেসে আওড়ালো, চেক। সরফরাজের হুমকিতে মাথার রক্ত টকবক করছে সুভানের। জীবনে প্রথমবার তার হার হতে চলেছে। কোনোভাবেই চেক কাটাতে পারবে না সুভান। এদিকে সরফরাজের মুখে ক্রূর হাসি। সুভান হার মানতে বাধ্য। নিজের মন্ত্রী দিয়ে সুভানের রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সরফরাজ ভারী গলায় বলে উঠল, চেকমেট। দাবার গুটির পতনের সাথে সাথে সুভানের সমস্ত দম্ভ, অহংকার, তেজ আর ক্রোধ যেন মাটিতে গুড়িয়ে গেল। অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞাসা করল, কি চাস? এমন প্রশ্নের অপেক্ষাতেই যেন ছিল সরফরাজ। প্যান্টের পকেটে 2 হাত গুজে সে উঠে এলো। এরপর শুধালো, ক্যাপ্টেনকে মারলেন কেন? রেলিং খামচে ধরে নিজের ক্রোধ নিবারণ করলেন সুভান। এরপর বললেন, আমার ব্যক্তিগত বিষয় নাক গলানোর অধিকার তোকে দেইনি সরফরাজ। ভাবলেশীন হয়ে সরফরাজ বলল, উনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন সৎ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তাদের ছোট একটা বাচ্চাও ছিল। পুরো পরিবার শেষ করা কি ভীষণ জরুরি ছিল? এবার ঘুরে তাকালেন সুভান। এরপর দ্রুত পদে এগিয়ে এসে সরফরাজের শার্টের কলার চেপে ধরে ধমকে উঠলেন, কলিজা অনেক বড় হয়ে গেছে তোর, তাই না? সুভানের চোখে চোখ রেখে সরফরাজ বলল, যে এতিম বাচ্চাটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ওই ক্যাপ্টেনের মেয়ে। এমন নিষ্পাপ বাচ্চার চেহারা দেখে আপনার বুক কাঁপে না দাদাজান? অপরাধবোধ জাগে না? ভোলা ভালা বাচ্চাটা বাবা মা হারিয়ে কিভাবে বেঁচে আছে তার খোঁজ নিয়েছিলেন কখনো? হাতের বাঁধন আগলা হয় সুভানের। আলগোছে সরফরাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল ওই ক্যাপ্টেন। বারবার হুমকি দিয়ে যাচ্ছিল। কোটি টাকার মাল সিজ করে থানায় ধরিয়ে দিয়েছিল। ওসি আমার পালতু কুত্তা, না হলে তুই সহ লেকচার দেওয়ার জন্য অবশিষ্ট থাকতি না এখানে। ওই যে দামি কফি গিলছিস, তার বদলে লাল আটার বালুওয়ালা কিরকিরে রুটি আর ডাল চিবুতে হতো। বুঝেছিস কি বলেছি? সুভানের কথায় প্রশস্ত হাসে সরফরাজ। এরপর বলে ওঠে, এভাবে কতজনের রক্তে আপনার হাত লাল হয়েছে দাদাজান? মাথা উঁচু করে সরফরাজের পানে তাকিয়ে রয় সুভান, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দিতেও চায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ নয় তার। উত্তরের জন্য অপেক্ষা করল না সরফরাজ। পেছনে ফিরে হাঁটা ধরল। এমন সময় গম্ভীর গলায় সুভান বলে উঠলেন, মেয়েটাকে আমার চোখের সামনে থেকে বিদায় কর সরফরাজ, নয়তো একেও দুনিয়া ছাড়া করতে 1 মিনিট ভাববো না আমি। বড় হয়ে এও যে বাপের প্রতিশোধ নিতে ফুঁসে উঠবে না তার কি গ্যারান্টি? অযথা একটা বাচ্চার জন্য কেন আমার সাথে তোর সম্পর্ক খারাপ করছিস তুই? ভুলে যাস না, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি।
নুন খেলে গুণ গাইতে হয়, জানিস তো নাকি? পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার সরফরাজ। নিম্নভাগের লালচে ঠোঁট কামড়ে ধরে বাঁকা হাসল। এরপর ঠান্ডা ভয়ানক গলায় বলল, নুন যা খেয়েছি তার 1000 গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদাজান। আর রইল ওই বাচ্চাকে শেষ করা। ওই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি কেন, আপনার মরা বাপ কবর থেকে উঠে এসব কিচ্ছুটি বাঁকাতে পারবে না। কারণ আমি ওই মেয়ের শেল্টার হয়ে সামনে দাঁড়াবো। আর দ্বিতীয়বার যদি ওই মেয়েকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন, আপনার মন আমি জ্বালিয়ে ছাই করব দাদাজান। সরফরাজের হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সুবহান। বারবার তার মনে হয় কোথাও যেন এমন গলার স্বর, এমন হুমকি তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারছেন না। মাঝে মধ্যে সরফরাজকে প্রচণ্ড ভয় লাগে তার। মনে হয় সরফরাজ তার জম। মনের ভেতরের পশু সত্তা বারবার চিৎকার করে বলে ওঠে, শেষ করে দে এই ছেলেকে, নয়তো এই ছেলেই একদিন তোর নাম, তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে এক তুড়িতে। তবুও সুবহান পারে না। কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে। কি সেই মায়া? রাতের আধার গ্রাস করেছে চারিধার। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। পুরো হাভেলি নিস্তব্ধ, নীরব। দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তনাদ ভেসে আসছে। চারপাশ গুমট, উত্তপ্ত। হয়তো রাতে কোনো ঝড় আঘাত আনবে। কি নাম সেই ঝড়ের? মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে সরফরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ। সরফরাজ বাড়িতে নেই। মাসুদ নিজে চোখে দেখেছে। সরফরাজের আনা নাদোষ নতুষ মেয়েটার প্রতি বড্ড লোভ হয়েছে মাসুদের। কিন্তু সরফরাজের ভয় এধারে ঘেঁষতেই পারে না সে। তেমন হিংস্র বন্য শুয়োরের মতো গোদ গোদ করে সরফরাজ। মাসুদ মনে মনে ভাবে, সরফরাজ নিজের খায়েশ মেটানোর জন্য এই মেয়েকে এনেছে। মেয়ে মানুষের আবার ছোট বড় আছে নাকি? এই সরফরাজ বড্ড চতুর। মুখে ভালো মানুষের ভান ধরে থাকে, কিন্তু ভেতরে আস্ত এক জানোয়ার। নিজের গরম মাথা শীতল করতে দরজায় কড়া নাড়ে মাসুদ। একবার, দুইবার, বারবার। মাসুদের কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় রূপকথার। সরফরাজ ভেবে ঘুমো ঘুমো চোখে দরজা খুলতেই মাসুদ হুমড়ি খেয়ে পড়ে রূপকথার ওপরে। কোনো কিছু বুঝে উঠবার আগে রূপকথার গালে এক কামড় বসিয়ে দেয় মাসুদ। ব্যথায় চিৎকার করে ওঠে রূপকথা। ঝটপট এক হাতে রূপকথার মুখ চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ। কিন্তু তার আগেই কেউ বলিষ্ঠ হাতে মাসুদের গলা চেপে ধরে। শ্বাস রোধ করে সমস্ত তেজ যেন নিমিষেই গায়েব হলো মাসুদের। নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছুঁড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সরফরাজ। এরপর ভীত রূপকথাকে বিছানায় বসিয়ে সরফরাজ বলে ওঠে, এটা একটা মনস্টার রূপকথা। এটাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আমি একটু পরেই ফিরে আসব। সরফরাজের পেটের কাছে শার্ট খামচে ধরে কান্নাজড়িত কণ্ঠে রূপকথা বলে উঠল, আমার ভয় করছে। ও আমাকে ব্যথা দিয়েছে সরফরাজ। রাগে ক্রোধে সরফরাজ কথা বলার কোনো অবস্থাতেই নেই। নাসারন্ধ্র দিয়ে কেমন আগুনের উত্তপ্ত বাতাস বের হচ্ছে ফসফস শব্দে। তবুও নিজেকে নিয়ন্ত্রণে এনে সরফরাজ বলল, এখন যদি এই মনস্টার আমি না মারি তাহলে এটা আবার তোমার কাছে আসবে রূপকথা। রূপকথা সরফরাজের শার্ট ছেড়ে দিয়ে আধো বুলিতে শুধায়, একদম মেরে ফেলবে? সরফরাজ ভারী ভয়ানক কণ্ঠে উত্তর দিল, একদম। রাতের ঘন কালো আধারের পরিসমাপ্তি ঘটিয়ে টকটকে লাল উষার আগমন ঘটেছে। পূব আকাশে কমলা রঙের আলো বিলোচ্ছে কোমল সূর্য। সুন্দর শীতল বাতাসে মোহাচ্ছন্ন চারিধার। ছোট নাইটিঙ্গল পাখির ঝাঁক গাছের ঘন পাতার ঝোপে লুকিয়ে লুকিয়ে চিকন সুমিষ্ট স্বরে ডেকে চলেছে অবিরত। কিন্তু সেই সুর বেশিক্ষণ স্থায়ী হলো না। কাকের ঝাঁক এসে কা কা শব্দে ভয়ানক করে তুলল চারপাশ। মুহূর্তেই সুন্দর সকাল কেমন ভয়ানক রূপ ধারণ করল। নিত্যদিনের ন্যায় আজ খুব ভোরে নিদ্রা ত্যাগ করে উঠে ছাদে উঠলেন সুবহান গং। সকালের কোমল রূপ উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি।
মন শরীর দুটোই ভালো থাকে এই মুহূর্তে। সিঁড়ি বেয়ে এক পা দুপা করে এগিয়ে চলেছেন সুভান। এক হাতে সফেদ লুঙ্গির নিচে সোনালি পাড়ের অংশ ধরে রেখেছেন, অন্য হাতে দাবার বোর্ড। আজকাল একা একা দাবা খেলা নেশায় পরিণত হয়েছে তার। এখানে তাকে হারানোর কেউ নেই, সে নিজেই উইনার। বিষয়টা মনে মনে বেশ পৈশাসিক আনন্দ দেয় তাকে। ছাদে এসে দুই হাত উঁচিয়ে আর একটু আড়ামোড়া ভাঙলেন সুভান। এরপর লম্বা শ্বাস টানলেন। ভোরের নির্মল মিষ্টি হাওয়া যেন ভুর ভুর করে নাসারন্ধ্র দিয়ে হৃদয় প্রবেশ করল। কেমন এক আত্মিক শান্তি অনুভূত হলো। এরপর আয়েশ করে চেয়ারে বসে সামনে তাকাতেই দৃষ্টি বিস্ফোরিত হলো। দাবার বোর্ড সরিয়ে তড়িৎ উঠে এগিয়ে গেলেন রেলিংয়ের নিকট। এরপর থমথমে মুখে তাকিয়ে রইলেন নিজের হাতে লাগানো বহু স্বাদের বাবলা গাছের দিকে। প্রশস্ত গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উচ্চতায় যেন আকাশ ছুঁই ছুঁই। সেই বাবলা গাছের সর্পিল ডালে ঝুলছে নিজের আদরের একমাত্র ভাগিনা। বাতাসের দোলায় দড়িখানা ক্যাচ ক্যাচ শব্দ তুলেছে। ডালটির ছাল ওঠার নমুনায় মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে ঝুলছে এই লাশ। নির্লিপ্ত চোখে সেই লাশের পানে তাকিয়ে ছাদ থেকে নেমে গেলেন সুভান। এরপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন সেই গাছ অভিমুখে। প্রতিটা কদমের সাথে সাথে সুভানের চোখ হলো অগ্নিবর্ণ, আর চোয়াল হলো শক্ত। ভারী উত্তপ্ত নিঃশ্বাসে বাঁকা গোফগুলো নড়ে নড়ে উঠছে। পায়ের জুতোর পিষ্টনে মাটি গলে ধুলো হচ্ছে, কেঁপে উঠছে থুতনি। ইতিমধ্যে হাভেলির অনেক মানুষ সেই গাছের নিচে এসে জমায়েত হয়েছে। উপস্থিত নেই শুধু সরফরাজ, যে নিজেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তার এখানে উপস্থিত হওয়াটা কি বিশেষ জরুরি? মাসুদের নিথর দেহের সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সুভান। সুন্দরকরণের ফর্সা ছেলেটাকে কেমন ভয়ানক ঠেকছে। দেখেই পেট গুলিয়ে বমি উদ্রেক হচ্ছে। বেশ কয়েকজন নাক মুখ চেপে বমি আটকানোর চেষ্টা করেও বিফল হলো। মাসুদের গায়ের চামড়া উপড়ে ফেলা হয়েছে, দগদগে মাংস আর চকচকে তেল দৃশ্যমান। কেটে নেওয়া হয়েছে বিশেষ অঙ্গ। শুধু তাই নয়, জবরদস্তিমূলক তা এঁটে দেওয়া হয়েছে তার মুখ গহ্বরে। হাত দুটো বোধহয় শক্তি প্রয়োগে ভেঙে দেওয়া হয়েছে। গায়ে কোনো কাপড়ের অস্তিত্ব নেই। গাছের নিচে অনাদরে পড়ে রয়েছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। মাসুদের মেলে রাখা বড় বড় ফ্যাকাশে চোখ দুটোতে ভয়ের আভাস স্পষ্ট। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পৃথিবীতে সবচাইতে ভয়ানক কিছুর দর্শন করেছে ওই চোখ জোড়া। মাসুদের এমন ভয়ানক রূপ দেখে কেউ আর কথা বলার অবস্থায় রইল না। ভয় যেন তাদের কলিজা শুকিয়ে উঠল। কিন্তু সুভান নির্বিকার। সে এখনও ঠায় দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে মাসুদের পানে। কয়েক মুহূর্ত এভাবে গড়াতেই এগিয়ে এলো সরফরাজ। সরফরাজের পায়ের শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই মাথা নিচু করলেন সুভান। নিজের ধেয়ে আসা কান্না গলদ্ধকরণ করে চোখ তুলে সরফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। এরপর শুধালেন, চামড়াটাও তুলে নিলি? প্রশস্ত হাসল সরফরাজ। ভয়ানক ঠেকল সেই হাসি। চোখ দুটো কেমন নির্দয়। এইটুকুন ছেলের নিঃশ্বাসটাও যেন বিষাক্ত। সুভানের সামনে এগিয়ে এসে ভারী শীতল গলায় সরফরাজ বলল, চামড়ার নিচে প্রচুর যন্ত্রণা দাদা যান। সেই যন্ত্রণা মাসুদ ভাই ভুলে সিংহের খাঁচায় ঢুকে গিয়েছিল। কি করে ছাড়ি বলুন? বারবার বোঝানোর পরও যদি কেউ অবুঝের মতো আচরণ করে তাহলে আমার আর কি করার? আর কথা বাড়ালেন না সুভান। নিজের চোখের সাহায্যে মনের ক্রোধ নিভৃতে জানালেন সরফরাজকে। তা দেখে সরফরাজ স্মিত হাসল। এসব চোখ রাঙানি সে গায়ে মাখে না। সে কোনো ভুল করেনি। নিজের আমানত রক্ষায় প্রয়োজনে এর চাইতেও ভয়ানক হয়ে উঠবে সে। এজন্য যদি মানুষের খাতা থেকে তার নাম বদলে পশুর খাতায় যায় তবে যাক না, ক্ষতি কোথায়? রূপকথার ফর্সা কোমল গালটা কুচকুচে কালো জখমে ছেয়ে আছে। সকাল থেকেই ভয় সিটিয়ে আছে মেয়েটা। সেই যে সরফরাজকে খামচে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। থেকে থেকেই গালের টনটনে ব্যথায় কেঁদে উঠছে। কোনোভাবেই আজ রূপকথাকে সামলাতে পারছে না সরফরাজ। মনে মনে সরফরাজ ভেবে নিয়েছে এখানে সে আর রূপকথাকে রাখবে না। কিন্তু এখানে না রাখলেও কার কাছে রাখবে?
নিজের চেনা জানা পরিচিতি সেরকম কেউ নেই যার কাছে নিশ্চিন্তে রূপকথাকে রেখে স্বস্তির শ্বাস ফেলতে পারবে সরফরাজ। এই মুহূর্তে সরফরাজের মনে হচ্ছে এই মেয়েটাকে না বাঁচালেই বুঝি ভালো হতো। বাবা মায়ের সাথে সেও আকাশে চলে যেত, কোনো ঝামেলাই রইতো না। হঠাৎ সরফরাজ খেয়াল করলো মেয়েটির শরীরের উত্তাপ অস্বাভাবিক। এবার যেন আরেকটু বিপাকে পড়ল সে। সাংঘাতিক জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত ঝামেলা কিভাবে সামাল দেবে সরফরাজ? এধারে নিজের ঘরে রকিং চেয়ারের সামনে দুলে চলেছে সুভান। কিছুই যেন তার মন মতো হচ্ছে না। সরফরাজকে নিয়ে তিনি যা যা ভেবে রেখেছেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। ওই ক্যাপ্টেনের পরিবার তাকে একদম নিঃশেষ করে দিয়ে গেছে। এদিকে সরফরাজ আজ চরম ধৃষ্টতার পরীক্ষা দিয়েছে। হাতের মুঠো থেকে সহসাই যেন এই সরফরাজ বেরিয়ে পড়তে চাইছে, কিন্তু সুভান গং এ কিছুতেই হতে দিতে পারবে না। সরফরাজহীন তার সাম্রাজ্যের প্রতিটা ইট খসে খসে পড়বে। যে কোনো মূল্যে সরফরাজকে তার পক্ষে চাই, কিন্তু বাচ্চা মেয়েটির হঠাৎ অবতার সব কিছু এলোমেলো করে দিচ্ছে। মুহূর্তে রূপকথার উপর চরম আক্রোশ জন্মালো সুভান গংয়ের। মেয়েটির উপর প্রবল জেদ আর ঘৃণা ফুটিয়ে ডেকে উঠলেন পশুতুল্য নির্দয় কবির নামে ট্রাক ড্রাইভারকে। পশুর মনে সামান্য দয়ামায়ার উপস্থিতি থাকলেও কবিরের মধ্যে তার রেশ মাত্র নেই। হাজার কাকুতি মিনতি করেও ক্ষমা ভিক্ষা পাওয়া যায় না এই কবিরের থেকে। অবশ্য এর ক্রেডিট সবটাই সুভানের। একদম ছোটবেলায় ধরে এনে মানুষ খুনের দায়িত্ব দিয়েছিলেন এই ছেলেকে তিনি। খুন খারাপের মধ্যে থাকতে থাকতে পাষাণে পরিণত হয়েছে এই ছেলে। মানুষকে নৃশংস মৃত্যু দিতে বেশ পছন্দ করে কবির। এক প্রকার মদের নেশার মতো খুনের নেশায় আসক্ত সে। এদিকে দাদাজানের ডাক পেয়ে দৌড়ে এলো 30 বছরের তাগড়া যুবক কবির। সবাই খেতে বসেছিল বোধহয়। হাতের আঙ্গুলে ভাত লেগে আছে। কবির মাথা নত করে বুকে হাত ভাঁজ করে বলল, বলুন দাদাজান। কবিরের হিংস্র চেহারার পানে একবার নজর বুলালো সুভান। এরপর তেজি কণ্ঠে ঠোঁট চেপে চেপে ক্রোধ সংবরণ করতে না পেরে আদেশ করলেন, ওই বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ায়, আর সেটা আজ রাতেই। সুভানের কথা শুনে ভয় কেঁপে উঠল কবির। মাথা সামান্য উঁচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু দাদাজান সরফরাজ। কবিরকে কথা শেষ করতে দিলেন না সুভান। তার আগেই গলায় খানিক কাঠিন্য ঢেলে বললেন, নিজের চেলাপেলা দিয়ে ওকে শক্ত করে ধরে রাখবি। ওই বাচ্চা ওর রক্তের কেউ নয়। আবেগে গা ভাসিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছে। বাচ্চা মরে গেলে দেখবি আবার স্বাভাবিক হয়ে আমার গোলাম হয়ে রয়েছে। আর তাও যদি না পারিস তাহলে ওকে সহ শেষ করে দে। কবির যেন ভুল শুনল। সুভান গং সরফরাজকে শেষ করে দিতে বলছে এটা তার বিশ্বাস হলো না। এই হাভেলিতে 100 জনের ওপরে ছেলেপিলে আছে। তাদের মধ্যে সবার চাইতে সরফরাজকেই সুভান সমীহ করে বেশি। শুধু কি তাই, নিজের নাতির মতো করেই মানুষ করছেন এই সরফরাজকে। হাভেলিতে কেউ সুভান গঙ্গের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ সরফরাজ নিজের অধিকার আদায় করে নেয় চোখে চোখ রেখে। সরফরাজ ইচ্ছে পোষণ করা মাত্রই সুভান তাকে বিশেষ সুবিধা সহ লেখাপড়ার সুযোগও দিয়েছেন। এই হাভেলিতে একমাত্র সরফরাজই কলেজের গণ্ডিতে পা রাখতে পেরেছে। অথচ সরফরাজের থেকে কম বয়সী ছেলে এখানে লেখাপড়া ফেলে চুরি ছিনতাইয়ে মশগুল হয়ে আছে। সুভান গং তার খবরও রাখে না। আজকে সেই আদরের সরফরাজকে শেষ করার হুকুম দিচ্ছে সুভান গং। এটা যেন স্বপ্নের মতো ঠেকল কবিরের কাছে। কিন্তু কথাখানা তার মনে ধরল। সরফরাজ তার 2 চোখের শত্রু। মোটেও সহ্য হয় না এই ছেলেকে তার। এতদিন বাদে যেহেতু এমন সুবর্ণ সুযোগ এসেছে, কবির কিছুতেই তা হাতছাড়া করবে না। ওই মেয়েকে শেষ করার আগে সরফরাজকে শেষ করবে সে। তারপর পিষে মারবে ওই ছোট্ট বাচ্চাকে। মনে নানাবিধ ভাবনা ভেবে কবির প্রত্যুত্তর করল, কথাটা ভেবে বলছেন তো দাদাজান? চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কপাল কুঁচকালেন সুভান। এরপর রয়ে সয়ে গম্ভীর গলায় বললেন, এক কথা একবার বলতেই পছন্দ করি আমি কবির। যেমনই নিজ স্বার্থে আদর দিয়ে মাথায় তুলেছি, তেমনি মাথা থেকে পায়ে পিষতেও সময় নিব না। তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখে নেব।
কবির সম্মতি জানিয়ে প্রস্থান করতে নিলেই সুভান ধীর গলায় সতর্ক বাণী ছুড়ল, বড় রামদাটা ভালো করে ধার দিয়ে নিস, একবার ফসকে গেলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সুভানের কথায় ফিক করে হেসে ফেলল কবির। খুবই বিশ্রী ভয়ানক হাসি সেই। কিছুক্ষণ হেসে সেই হাসি থামিয়ে কবির বলল, এই হাত থেকে আজ পর্যন্ত কেউ ফসকাতে পেরেছে দাদাজান? 17 বছর ধরে চলছে এই হাতের নির্দয়তা। জীবনে প্রথম খুন কবে করেছিলাম জানেন? সুভান উৎসুক হয়ে কবিরের মাধুর্যহীন চেহারার পানে তাকিয়ে রইল। শুকিয়ে ওঠা আঙ্গুলের ভাত চাটতে চাটতে কবির বলল, 7 বছর বয়সে দাদাজান। মানুষটার অপরাধ ছিল নগণ্য, কিন্তু আমার ক্রোধ ছিল অসামান্য। মৃত্যুর আগে অমন বাপের বয়সী মানুষটা বড় বড় চোখ করে আমাকে দেখছিল। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন হাঁটুর বয়সী ছেলে তাকে নরক যন্ত্রণাতুল্য মৃত্যু দিচ্ছে। মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে বলেছিল রাস্তার কুকুরের মতো মরণ হবে আমার। ওই অভিশাপ আমি খণ্ডাবো দাদাজান। এই কবির কারো হাতে নিজেকে শেষ হতে দেখতে পারে না। দরকার পড়লে নিজের জান নিজেই কোরবান দেব দাদাজান, তবু অন্যের হাতে নিজের জীবন কিছুতেই তুলে দেব না। কথাগুলো বলতে বলতে কবিরের চোখ জ্বলে উঠল। সুভান দেখলেন ভয়ানক চোখ জোড়াতে কেমন অদ্ভুত দ্যুতি। রাক্ষসের মতো চোখ দুটো দেখলেই কলিজা কেঁপে ওঠে। সেই চকচকে চোখের পানে তাকিয়ে সুভান মনে মনে ভাবলেন, তোকেও আমি নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব শুয়োর। সরফরাজের মৃত্যুর পর তুই যে আমার জম হয়ে ফিরে আসবি তা আমি ভালোই জানি। মাসুদের লাশ দাফন হলো দুপুরের পরপর। কোনো ইমাম এলো না সেই লাশ দাফনে। এলো না বললে ভুল হবে, আনা হয়নি। শেষ গোসলটাও সেভাবে দেওয়া হলো না। কোনো মতে গাছ থেকে নামিয়ে সাদা থানে ভরে মাটি চাপা দেওয়া হলো। সুভানগঞ্জের হামেলিতে আজ কোনো রান্নাবান্না হলো না। রূপকথার জন্য বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দিল সরফরাজ। জ্বরের মাত্রা ব্যাপক। মেয়েটি সেই রকম কিছুই খেলো না। চোখ বুজে ঘাড় ছেড়ে দিয়ে সরফরাজের গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে দিল। মেয়েটির এমন অসহায় অবস্থায় মন ভার হলো সরফরাজের। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে বিদ্যুতের খেলা চলল। সেই সাথে এলোমেলো দমকা হাওয়া। বিদ্যুতের ঝিলিক বিকট শব্দের উৎপত্তি করছে থেকে থেকেই। মাগরিবের আজানের পরপর ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা। সরফরাজ তাকে বিছানায় শুয়ে একটা কাঁথা গায়ে দিয়ে খাটের কাজ ঘেঁষে মেঝেতে বসে রইল। বাহিরে অঝোরে বৃষ্টি ঝরছে। বৃষ্টির দমকে মনে হচ্ছে রাতভর ঝরবে বৃষ্টি। সারাদিন সুভানকে দেখা যায়নি। হয়তো ভাগ্নের মৃত্যুশোক পালন করছে একাকী। বজ্রপাতের কাছে টিকতে না পেরে ইলেকট্রিসিটি বিদায় নিল। সরফরাজ একাকী অন্ধকার ঘরে নিজ চিন্তায় ডুব দিল। মাসুদের প্রতি সুভানের ভালোবাসা ছিল অতুলনীয়। ভাগ্নের মৃত্যু যে এমনি এমনি সুভান মানবে না তা সরফরাজ জানে। সুভান অবশ্যই তাকে পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাতটা কি? সরফরাজের ভাবনার ব্যাঘাত ঘটল দরজার কড়া নাড়ার শব্দে। সজাগ কানে বিছানার নিচ থেকে নিঃশব্দে ভারী এক রড নিয়ে কোমরের পিছনে লুকালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে চৌকাঠে আদার ভর দিয়ে দাঁড়ালো। সামনে সরফরাজের বিশ্বস্ত লোক সিদ্দিক দাঁড়ানো। তার চোখে মুখে ভয়। সিদ্দিকের মুখের ভয় কৃত্রিম নাকি সত্যি যাচাই করলো না সরফরাজ। সিদ্দিকের চোখে চোখ রেখে মাথা ঝাঁকিয়ে শুধালো, কি চাই? সিদ্দিক কিছুক্ষণ আমতা আমতা করে বলল, দাদাজান তোরে দাবা খেলার লাইগা ডাকে। সিদ্দিকের কথায় কবল কুচকালো সরফরাজ। এরপর ঘরে ঢুকে তালা চাবি এনে রূপকথার ঘর আটকে দিয়ে সিদ্দিককে শুধালো, কোথায় উনি? সিদ্দিক বাইরের বড় উঠান নির্দেশ করে বলল, ওইখানে। সরফরাজের কাছে কেমন খটকা লাগলো। এমন ঝড় বৃষ্টিতে সুভান তাকে দাবা খেলার জন্য বাহিরে কেন ডাকবে? হয়তো ভাগ্নের মৃত্যুতে উন্মাদ হয়ে উঠেছে। সিদ্দিকের পিছু পিছু হাঁটতে লাগলো সরফরাজ, কিন্তু পা দুটো কেমন অসাড় লাগছে, শরীরও শক্তিহীন। সদর দরজা দিয়ে বের হতেই কবির অমায়িক হেসে সরফরাজের সামনে দাঁড়ালো। সেই হাসিতে নজর বোলাতেই চোখ টিপল কবির। মুহূর্তেই 10-12 জন ছেলে এসে ঘিরে ফেলল সরফরাজকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই টেনে হিচড়ে নিয়ে গেল বাইরের বাবলা গাছের নিকট। ছোটার জন্য ছটফট করল সরফরাজ।
কিন্তু কবির ক্রুর হাসল। হাতে থাকা রামদা দিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, সীতাবাগের ধাবা থেকে কখনো শিকারি পালাতে দেখছিস? সরফরাজ বুঝল কঠিন ষড়যন্ত্রে ফেসে গিয়েছে সে। আর একটু সতর্ক হওয়া উচিত ছিল তার। নিজের ভয়ানক পরিণতির ক্রোধে চোয়াল শক্ত হলো সরফরাজের। রক্তবর্ণ ভয়ানক চক্ষু নিয়ে সিদ্দিকের পানে একবার তাকালো সরফরাজ। সিদ্দিক মুহূর্তেই দৃষ্টি নামিয়ে নিল। কবির আর সময় অপচয় করতে চাইল না। দাবার চালের মতো সরফরাজ কখন কি খেলা দেখাবে কে জানে। তাই ছেলেদের কঠিন স্বরে হুঁশিয়ারি করল, শালাকে আরো শক্ত করে চেপে ধর, ওর গরম রক্তে গোসল করব আমি। কথাটি বলেই কবির দা উচালো। সরফরাজের চোখে মুখে মৃত্যুর ভয় দেখা গেল না। বিদ্যুতের আলোক তরঙ্গ তার ভয়ানক চোখ জোড়ে আরো অদ্ভুত ভয়ানক দেখালো। কবির এমন রূপে তাচ্ছিল হেসে বলল, মাগির সাওয়াল, মরণ দেখার ডর লাগে না তোর? সরফরাজ নির্লিপ্ত তাকিয়ে কবিরের উচ্ছ্বাস দেখল। কবির পুনরায় দাঁত কেলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, তোকে আজ বড্ড নিরুপায় লাগছে। আমার বেশ মায়া হচ্ছে তোর জন্য। তোকে আমি 2 মিনিট সময় দেব দৌড়ে পালানোর জন্য। যদি বাঁচতে পারিস তবে তুই উইনার। তুই বাঁচলে আমি আমার নিজের জান তুলে দেব তোর হাতে। আর যদি আমার হাতে ধরা পড়িস তাহলে তোর মুন্ডু থাকবে আমার পায়ের নিচে। রাজি? কবিরের প্রশ্নে মাথা ঝাঁকালো সরফরাজ। তা দেখে কবির হাততালি দিয়ে বলে উঠল, তার আগে একটু খাতির করব তোকে। কথাটি বলেই পাশের এক ছেলের থেকে একটা হকি স্টিক নিয়ে সরফরাজের পায়ে এলো পাথারি আঘাত করলো। সরফরাজ আঘাতে সামান্য আউচ পর্যন্ত করলো না। এটা দেখে কবির আরও ক্ষিপ্ত হলো। যতক্ষণ সরফরাজ মাটিতে হাঁটু মুড়ে না বসলো ততক্ষণ পেটালো। ব্যথা সইতে না পেরে কাদা মাটিতে নুয়ে পড়ল সরফরাজ। এবার কবিরের ঠোঁটে হাসি ফুটল। সে তার ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল, ওর হাত ছেড়ে দে, মরার আগে একটু লুকোচুপি খেলবো ওর সাথে। কবিরের নির্দেশে সরফরাজের হাত ছেড়ে দিল ছেলেগুলো। হাত ছাড়া পেতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগলো। এটা দেখে হো হো করে হেসে উঠল কবির। কিন্তু কবিরের দৃষ্টিসীমা থেকে না পালিয়ে মুহূর্তেই ধেয়ে আসলো সরফরাজ। পায়ের আঘাত ভুলে পিঠের পেছন থেকে লুকিয়ে রাখা রড বের করে ঝাঁপিয়ে পড়ল সকলের উপর। সরফরাজের আকস্মিক আক্রমণে দিশেহারা হলো সবাই। তারা পাল্টা আক্রমণ করতে চাইল, কিন্তু ধূর্ত সরফরাজের সাথে পেরে উঠল না। মুহূর্তে সরফরাজের শরীর জুড়ে যেন অসুরের শক্তি ভর করল। সরফরাজের হাতে মার খেয়ে চিৎকার করে উঠল ছেলেগুলো। বৃষ্টির ঝুমঝুম ধারা উপেক্ষা করে সেই চিৎকার হাবিলের ভেতর পৌঁছল না। ধারালো রডের বাড়ি কার কোথা দিয়ে লাগলো সরফরাজ তা খেয়াল করল না। কবির দ্বিগুণ হিংস্র হয়ে দাঁত মুখ খিচে দা নিয়ে দৌড়ে এলো, কিন্তু সরফরাজের সামনে টিকতে পারল না। দায়ের পোস্ট লেগে সরফরাজের হাতের তালু হা হয়ে গেল। কোনো ভ্রুক্ষেপ করল না সরফরাজ। এক ঝটকায় সেই দা কবিরের থেকে টেনে নিয়ে কোনো কিছু বাদ বিচার না করে কোপ বসালো কবিরের ধরে। ধারালো দায়ের কোপে ধর থেকে নিমেষেই খসে পড়ল মাথা। ধীরে ধীরে নিজের জ্ঞান খুইয়ে ফেলল সরফরাজ। মাথায় যেন খুনের নেশা চাপল। কবিরের চাইতে 1000 গুণ নির্দয় হয়ে প্রত্যেকটা ছেলেকে কুপিয়ে আগাছার মতো মাটিতে ফেলে দিল সরফরাজ। এতগুলো মানুষের রক্ত সুভানগঞ্জের হাভেলের উঠোন রাঙিয়ে তুলল। চারপাশে আর একবার নজর বুলিয়ে অদূরে দাঁড়ানো ভীত সিদ্দিককে নজরে পড়ল। ক্লান্ত শরীরে দায়ে ভর দিয়ে এলোমেলো পায়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো সরফরাজ। এরপর ঠান্ডা গলায় শুধালো, এত বড় প্রতারণা কিভাবে করলি সিদ্দিক? ভয় সিদ্দিক হাউমাউ করে কেঁদে ফেলল। হুড়মুড়িয়ে সরফরাজের পায়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। মাফ কইরা দে বন্ধু, ভুল কইরা ফেলাইছি। সিদ্দিকের কান্নায় হো হো করে উন্মাদের মতো হাসল সরফরাজ। এরপর বলল, তোর বেঈমানিতে কতগুলো মানুষ প্রাণ গেল দেখ। তোকে মাফ করলে আমার যে ঘোর পাপ হবে সিদ্দিক, তার চেয়ে ভালো তুই মৃত্যুর জন্য তৈরি হ। নিজের প্রাণের শঙ্কায় কেঁদে সরফরাজের পায়ে মাথা নোয়ালো সিদ্দিক।
কিন্তু সামান্য হৃদয় টলল না সরফরাজের। সিদ্দিকের কান্না আগুন জ্বালিয়ে দিল সরফরাজের শরীরই। সিদ্দিককে লাথি দিয়ে দূরে ফেলে সরফরাজ হিংস্র কণ্ঠে বলে উঠল, কলেমা পড় সিদ্দিক, ওরা আল্লাহর নাম মুখে নেবার সময় পায়নি। তুই আমার বন্ধু, সেই দায় ভার থেকে তোকে এইটুকু ক্ষমা আমি করতেই পারি। কঠিন মৃত্যু দেব না তোকে আমি। এত দ্রুত মারবো তুই নিজেও জানবি না যে দুনিয়া থেকে তোর বিদায় হয়ে গেছে।